হ্যাঁ, আমি আগামীকাল দুবাই যাচ্ছি। তো বাঙালি কোনো ছেলে দুবাইতে যদি পাই তাহলে বিয়ে বসমু। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ আছি রমনা পার্কে। তো রমনা পার্কে এসে একজন প্রবাসী বোনকে আমরা খুঁজে পেয়েছি। তিনি 3 মাস প্রবাস জীবন কাটিয়ে এসেছেন, এখন আবার দ্বিতীয়বার প্রবাসে যেতে ইচ্ছুক। তো প্রবাস জীবনটা কেমন সেই বিষয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলুন। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, বোন, আপনি কোন দেশে ছিলেন? 3 মাস তো প্রবাস জীবন কাটিয়েছেন। 3 মাস না, 3 বছর। 3 বছর, আচ্ছা আচ্ছা। সৌদিতে। সৌদিতে ছিলেন? হ্যাঁ। তো সৌদিতে ছিলেন, 3 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। তো আপনি সেখানে সুখ দুঃখের কোনো কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন কিনা? আসলে সেখানে দুঃখ একটাই, ছেলে মেয়ে বাবা মা ফেরা যায় মানুষ, ওইটাই কষ্ট। আর নয়তো অন্য কোনো কষ্ট পাই নাই আমি। খাওয়া দাওয়া সব কিছুই আমি পাইছি। খাওয়া দাওয়া সব কিছুই পেয়েছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছুই পেয়েছি। আচ্ছা, আমরা তো যতটুকু জানি, প্রবাসে যারা থাকে বা প্রবাসে যারা যায় আমাদের বাঙালিরা, সকালবেলায় খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় এবং কাজ করতে হয় সারাদিন। দুপুরের খাওয়া দাওয়া বিকালে খায়, বিকালের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া মধ্যরাতে খায়। কাজের খুব চাপ থাকে। তো সে বিষয়ে যদি কিছু বলতেন। আসলে খাওয়া দাওয়া এক এক বাসায় এক এক রকম। আমি যে বাসায় ছিলাম এই বাসায় সকালে 7টায় ঘুম থেকে উঠছি, ওঠার পরে ওনাদের চা নাস্তা রেডি করছি বা সব কাজ কাম সারছি, সারার পরে দুপুরে এরা নাস্তা খাওয়ার পরে ওইগুলো ধুয়ে টুয়ে আবার দুপুরে খানা রেডি করছি। দুপুরে আবার ওই 12টা-1টা বাজে খানা খাইছি আমরা সবাই। খানা খাওয়ার পরে ওইগুলো ধোয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে আবার বিকেলে 4টার দিকে চা বানান লাগছে, চাটা খাইছে এরা। তারপরে আবার এগুলো ধোয়ার পরে আবার সন্ধ্যার সময় এদের খাওয়ার তৈরি করা লাগছে, এরকম আর কি। আর রাত্রের খাবার কি, আসলে আমার মালিক যেরকম ছিল, আমার মালিক বলছে তুই 10টার আগে কাজ শেষ করবি, 11টা বাজতে বাজতে তুই রুমে যেয়ে শুয়ে পড়বি। আচ্ছা, তো প্রবাসে আপনি কেন গেলেন বা যাওয়ার উদ্যোগটা কেন ছিল আপনার, একটু সে বিষয়ে যদি বলতেন। আসলে প্রবাসে গেছি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। আমার ছেলে মেয়ে খাবার যে কষ্ট না করে, তাই। ছেলে মেয়ে মানুষ করার জন্য গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, প্রবাসে গিয়ে কি ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছেন? আসলে ছেলে মেয়ে তো এখনো ছোট রয়েছে, এখনো ছোট রয়েছে। তোর কষ্ট হয় নাই। কত বছর বয়স রেখে? আমার মেয়ের 3 বছর বয়স আর আমার ছেলের 5.5 বছর বয়স। খালি ছেলে মেয়ে মানুষ করার জন্য গিয়েছেন প্রবাসে? হ্যাঁ। স্বামীকে কি হয়েছে? স্বামীকে মানুষ করতে হবে না? স্বামীর দরকার নাই, তাই। স্বামীর দরকার নেই সেজন্য না। আচ্ছা, স্বামীর সঙ্গে কি হয়েছিল যে আপনি যখন প্রবাসে যান তখন কি আপনার স্বামী ছিল? না, স্বামী ছিল না, স্বামী চলে গেছে আরেকটা নারী নিয়ে। আরেকটা নারী নিয়ে চলে গিয়েছে? তো কেন চলে গিয়েছে আরেকটা নারী? সেটা তো আর জানি না। আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর, রূপসী, আপনাকে রেখে কেন চলে গেল? উনি কেন চলে গেছে সেটা আমি জানি না, উনি জানেন, উনি বলতে পারেন। আপনার কি কোনো কিছুর অভাব ছিল? না, আমার কোনো কিছুর অভাব ছিল না। কোনো ভালোবাসার অভাব ছিল? না, তাও ছিল না। তাও ছিল না? না। তাহলে কোনো কিছুর অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল না, তাহলে আপনাকে রেখে আরেকটি নারীর সাথে যে চলে গেল, সেই নারীটি কি আপনার চাইতে দেখতে সুন্দর? আসলে দেখতে সুন্দর কিনা জানি না, আল্লাহই বানাইছে সবাইরে। সে আমার চেয়ে সুন্দর কিনা তাও জানি না আমি। আর সে সুন্দরের দিকটা যেমন তেমন, টাকার দিকটা ছিল, সে রাস্তা থেকে টাকা উঠাইতে পারতো, আমি তো টাকা রাস্তা থেকে উঠাইতে পারতাম না। রাস্তা থেকে টাকা উঠাইতে পারতো মানে? আসলে সে কমলাপুর ভিক্ষা করতো। কমলাপুর ভিক্ষা করতো? হ্যাঁ। মানে আপনার স্বামী একজন ভিক্ষুককে বিয়ে করেছে? হ্যাঁ। আচ্ছা, এখন উনি পয়সা খাইতে পারে, উনি বাসায় কাজ করে আর ওই মেয়ে টাকা ইনকাম করে। সে আপনি কোনো বিচার ডেকেছেন? না না, আমি বিচার করতে চাই না ওর আচ্ছা, বিরুদ্ধে। তো যাই হোক, আপনার যখন প্রবাসে আপনি পাড়ি জমান তখন কি আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়েছিল নাকি? না, ডিভোর্স হয়েছিল না। ডিভোর্স হয়েছে আপনাদের মধ্যে? হ্যাঁ, হয়েছে। কখন হয়েছে এটা? এটা হয়েছে আমি বাংলাদেশে আসার পরে। বাংলাদেশে আসার পরে? তো যখন আপনি প্রবাসে ছিলেন তখনও আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক ছিল? হ্যাঁ, ছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল? হ্যাঁ। ফোনে কথাবার্তা হতো? মাঝে মাঝে হয়তো, সে ধরতো না ফোন, তারপরও যদি দিতাম 2-1 মিনিট কথা বলে রেখে দিত। 2 মিনিট কথা বলে রেখে দিত? আচ্ছা বোন, আপনি তো প্রবাসী গিয়েছিলেন হাউস বিষয়? হ্যাঁ। হাউস বিষয় না? হ্যাঁ। আচ্ছা, বাঙালি নারীরা যারা প্রবাসে হাউস বিষয়ে যায়, আমরা তো জানি তাদের অনেক ধরনের হেস্তনেস্ত করা হয় তাদেরকে। আসলে হয়, অনেক জায়গায় হয় এটা, সেটা আমি তো আর জানি না, আমি দেখিও নাই, অনেক জায়গায় হয়।
অনেক জায়গায় হয়। হ্যাঁ, এরকম অনেক জায়গায় হয়। আপনার জানা মতে আছে, আপনি দেখেছেন? না, আমার জানা মতে আমি দেখি না। আমি তো অনেকের সাথে যোগাযোগ করছি। 3 বছরে আমি না হইলেও 500 মেয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কেউই বলে নাই এরকম। সবাই বলছে যে ভালো। কেউ এরকম বলেনি? না, বেতন কম কিন্তু ভালো। বেতন কম ভালো। হ্যাঁ। তো যারা এই ধরনের অভিযোগগুলো দেয় তারা কি তাহলে ফ্যাক বলে, না না, মিথ্যা বলে? ফ্যাক বলে না, আছে। যেমন ধরেন কাজ করে না, যাওয়ার পরে 3-4 লাখ টাকা ওরা খরচ করে নেয়, যাওয়ার পরে কাজ করে না, কান্নাকাটি করে, তখন ওই ওরা নির্যাতন করে, মারধর করে। তখন ওইটাই দেখায় ইউটিউবে যে কাজ করে মারধর করে, আচ্ছা, নির্যাতন করে। খালি মারধর করে না তো, শারীরিক নির্যাতনও করে? আসলে শারীরিক নির্যাতন আমি 3 বছর ছিলাম, এরা করে নাই কখন। আর যাদের জিজ্ঞাসা করছি তারাও বলে নাই যে এইসব করে কি না, এগুলা বলে নাই কেউ। অ্যাকচুয়ালি নারীদের বুক ফাটে তবু মুখ ফোটে না, নারীরা সব কথা আসলে ইচ্ছা করলে ঠিক আছে। বলতে পারে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমি যে বাসায় ছিলাম বা আমার সাথে আরো যোগাযোগ আছে মেয়েদের, ওরা কেউই বলে নাই যে এরকম শারীরিক কোনো আছে, সমস্যা আছে। আচ্ছা, তো এখন আবার আপনি সেকেন্ড টাইম কোন দেশে যেতে চাচ্ছেন? এখন সেকেন্ড টাইম আমি চিন্তা ভাবনা করতেছি দুবাইতে যাইতে। দুবাইতে যাবেন? হ্যাঁ। কত টাকা খরচ? টাকা আমি 20,000 টাকা দিছি। আচ্ছা, ফ্রি নেওয়ার কারণটা কি? এভাবে আপনি 20,000 টাকার বিনিময়ে ফ্রি নেওয়ার কারণ কি, এই বাংলাদেশ থেকে তো নারীরা যাইতে চায় না, কোন রাষ্ট্র থেকে নারীরা যেতে চায় না, তাই ওরা মাগনাই নেয়, ওদের টাকা দিয়া, মালিকের টাকা দিয়া। আচ্ছা, মাগনায় মালিকের টাকাই দেয় না? হ্যাঁ। আচ্ছা, ওখানে গিয়ে বেতন আপনার কত ধরবে যাওয়ার পরে? এই তো 30,000 টাকা বেতন দুবাই? হ্যাঁ, দুবাই। আচ্ছা, তো দুবাইতে আপনার 30,000 টাকা বেতন ধরবে। হ্যাঁ। তো আপনি বাংলাদেশে কাজ করলে কি 30,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন না? আসলে বাংলাদেশে ইনকাম হয় কিন্তু থাকে না টাকাটা থাকে না? না। আচ্ছা, প্রবাসের টাকাটা কিভাবে থাকে? আসলে প্রবাসে আমার কোনো খরচ নাই, সব খরচ ওরাই দেয়, কাপড় চোপড়, খাওয়া দাওয়া সবকিছু ওদের কাছেই। তো আমার মাস শেষ হইলে যা দেখা যায় 30,000 টাকা হয়। তো 30,000 টাকা বাড়িতে পাঠাইলে বাড়িতে মা রাইখা 10,000 টাকা খাইলে আরো 20,000 টাকা থাকে, এরকম আর কি। আচ্ছা, আরেকটি বিষয় বোন, আমরা অনেক সময় অনলাইনে বা অনেক সময় প্রবাসীদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, প্রবাসীরা আমাদের বাংলাদেশে যে ধরনের প্রবাসী জীবন কাটাচ্ছে, তারা নারী কেলেঙ্কারিতে অনেক সময় জড়িয়ে যায় এবং ঠিকমতো বাংলাদেশের টাকা পয়সা পাঠাইতে পারে না। আপনি তো প্রবাস জীবন কাটিয়েছেন, তো আর সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, সৌদির মালিকরা খুব খারাপ। তারা অনেক সময় দেখা যায় 4 মাস 5 মাসের বেতন আটকায়, তারপরে বেতনটা দেয় না। অনেক বাসায় আছে এরকম। তো নারীরা বললে নারীদের অত্যাচার করে, এরকম আর কি, অনেক বাসায় আছে। তো আমাদের বাঙালি যুবক যারা আছে প্রবাসে, যুবক যারা আছে তাদেরও অনেক কষ্ট, ঠিক আছে। আমরা জানি তারা মনে করেন কিছু নারী আছে, ফিলিপিনি নারী আছে, প্রবাসে তারা কাজ করে, তাদের সঙ্গে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যায় এবং ঠিকমতো বাংলাদেশে টাকা পয়সা পাঠাতে পারে না, বউ ছেলে মেয়ের খোঁজ খবরও নিতে পারে না। আসলে বিষয়টা কি, এখন বর্তমানে যেই যুগটা, এই যুগের ভিতরে ছেলেরা, মানে ছেলেদের ক্ষেত্রে তারা একটা লাইফ চালায়। এই লাইফের ভিতরে অনেক টাকা পয়সা নষ্ট করে মেয়েদের পিছে বা ডায়মন্ডের পিছে সব কিছুই। মানে ডায়মন্ড 1000 ডায়মন্ড কিনতে গেলে আপনার 2000 টাকা লাগে। তো 2000 টাকা যেমন একটা নারী বললো যে আমার 1000 ডায়মন্ড দিয়ে দাও, তো ওই দেখা যায় প্রবাসী ছেলেরা 2000 দেয়, 5000 দেয়, এরকম দিয়া তারপরে এইরকম করে টাকা নষ্ট করে। কিছু মাসে দেখা যায় লাখ টাকা নষ্ট হয়ে যায় তাদের। লাখ টাকা নষ্ট হয়ে যায়? হ্যাঁ, প্রবাসী ছেলেরা এরকম করে এখন বর্তমানে। লাইকি অ্যাপস না, লাইকি অ্যাপ আছে, তারপরে আপনার বিগু আছে, তারপরে বিগতে তো অনেক সময় ইমু লাইফ আছে। না, বিগতে অনেক সময় বলতেছে মানে সেক্সুয়াল অনেক আলাপ। হ্যাঁ, হয়, এটা হয়। হ্যাঁ, এটা হয়। আচ্ছা, তাদের প্রসঙ্গে আপনার কি বলার আছে? আপনি তো প্রবাসী একজন নারী। তাদের প্রসঙ্গে কি দেখা যাইতেছে, বাড়িতে বউ থিয়া যায়, ছেলে মেয়ে থিয়া যায়, তারা ঠিক মতো বউর সাথে কথা বলতে পারে না। বউ এই কাজ করে, ওই কাজ করে। দেখা যায় ছেলেরা সময় কাটানোর জন্য কাজ করে আইসা দেখা যায় সময় কাটানোর জন্য ওই লাইফে যায়। সময় কাটাইতে যায় 1 দিন 2 দিন 3 দিনের মাথায় যায় দেখা যায় যারা হেরা এনজয় করার জন্য, মেয়েদের সাথে কথা বলার জন্য ওই রকমই জড়ায় যায় আর কি। জড়ায় যায়? হ্যাঁ। তো জড়ানোটা কি ঠিক হবে তাদের জন্য? তাদের জন্য ঠিক হয় না, কিন্তু তাদের স্ত্রীর সময় দিতে হইব। তারা যারা ওয়াইফ থেকে যায়, ওয়াইফরা তো স্বামীদের সময় দেয় না বলতে এই কারণে স্বামীরা যায় ওইসব। আচ্ছা, ওয়াইফরা স্বামীদেরকে সময় দেয় না কেন? সেটা তো আর আমি জানি না, ওয়াইফ আর স্বামী জানে ওটা। ওয়াইফ আর স্বামী জানে। আপনারা তো স্বামী স্ত্রী ছিলেন, আপনি কি সময় দিয়েছেন? আমিও লাইফে সময় দিছি অনেকদিন। আচ্ছা, আপনি সময় দিয়েছেন আপনার স্বামীকে?
আমার স্বামীকে না, আমার স্বামী তো ছিলই না, তো আমি লাইফে সময় দিছি। লাইফে সময় দিয়েছে। হ্যাঁ, তো মাঝে সেখান মাঝে থেকে life এ কি সময় আপনি দিছি। ইনকাম করেছেন না টাকা গিয়েছে? আমি ইনকাম করি নাই, টাকাও নেই নাই কারো কাছ থেকে, মাঝে মাঝে লাইফে গেছি, ভালো লাগছে কথাবার্তা বা নিজে বলছি, ওই লাইফে পড়ছি। কি ধরনের কথা বলছেন? কি ধরনের, যাই দেখছি 4-5 জন মেয়ে আছে বা ছেলে আছে, তাদের সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে তারপরে কাজের বিষয়ে কথা বলে তারপরে এসে পড়ছি। বিগতে তো অনেক ভালো হচ্ছে। আসলে আমি বিগত যাই নাই, আপনি কিসে গিয়েছিলেন? আমি ইমু লাইফে গেছি। ও আচ্ছা, ইমো লাইফে। আচ্ছা বোন, আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? তার আপনার কথা তো অনেক কথাই শুনলাম, তো মূল ঘটনায় আমরা চলে আসলাম। ক্যামেরার সামনে আসছি বলতে কি, আমার হাতে তো টাকা পয়সা নাই, যে আমার ভাই একটা অসুস্থ, আজকে 2 বছর যাবত। 2 বছর যাবত আমি চিকিৎসা করছি, কিছু করছি আর কি, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যাইয়া তারপরে মানে বলছে যে মাজার হাড় নষ্ট হয়ে গেছে। তো মাজার হাড় নষ্ট হয়ে গেছে, তো বলছে যে ওষুধ খাইলে ভালো হয়ে যাবো। 2 বছর যাবত ওনারে 1 লাখ টাকার উপরে আমি ওনার পিছে খরচ করছি, করার পরে ইদারিংও আপনার 20,000-এর উপরেই চলে গেছে। MR করাইছি, এমনিসিনা ডাক্তার দেখাইছি, ওষুধ কিনা খাওয়াইছি, তো এক জায়গায় ধরতে পারে নাই। এমনিসিনাত আসার পরে বলছে যে ওনার পায়ের ভিতরে হাড় নষ্ট হয়ে গেছে, ওই হাড় কিনা বাহিরের তাইনা লাগাইতে হইব। তো উনি বলছে যে চিকিৎসা যাবত অপারেশনের 2,20,000 টাকা যাবে। তো সেই সহযোগিতার জন্য আসছেন? হ্যাঁ, এখন আমি চাই যে সবাই আমার ভাইয়ের সহযোগিতা করুক, আমার ভাই সুস্থ হওয়ার জন্য আর কি। আচ্ছা বোন, তাহলে আপনার ভাইয়ের মোবাইল নাম্বারটি কি আপনি দিতে যাচ্ছেন ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে বলুন। 018-144-1684। আরেকটিবার বলুন। 018-144-1684। আচ্ছা আচ্ছা, তো আপনার ভাইয়ের নাম্বারটি আপনি তো দিয়েছেন আপনার ভাইয়ের একটু সহযোগিতার জন্য, একটু ভালো থাকার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আপনার ভালো নিয়ে, ভালো মন্দ নিয়ে আপনি কিছু ভাবেন? আপনি বিয়ে শাদী নেক্সট টাইম কি করতে চাচ্ছেন কি না? আসলে নেক্সট টাইম করতে চাই না। আপনার মোবাইলটা রেখে আমাদের দিকে তাকায় বলেন। যদি আমি দুবাই কালকে চলে যাবো, কালকে যাওয়ার পরে দেখি আমি ভালো ছেলে পাই, তারপরে বিয়ে বসবো। আর যদি না পাই তাহলে আর বিয়ে শাদীর কোনো দরকার নাই, ছেলে মেয়ে নিয়েই থাকবো আমি। দুবাইতে চলে যাবেন কালকে? হ্যাঁ। তো সে ভালো ছেলে পাইলে আপনি বিয়ে বসবেন কি দুবাইতেই কোনো ভালো ছেলে, বাঙালি কোনো ছেলে পেলে বিয়ে বসবেন, না দেশে আসার পরে, কোনটা? আসলে যদি পাই তাহলে দুবাইতেও বসতে পারি, আবার দেশে আইসাও বসতে পারি। তাহলে একটু বলুন না যে দুবাইতে আমি যাব আগামীকালকে, যদি সেখানে বাঙালি কোনো ভালো ছেলে পাই তাহলে বিয়ে শাদী বসবো। আসলে হ্যাঁ, দুবাইতে কালকে যাবো, তো যাওয়ার পরে যদি ভালো ছেলে পাই তো বিয়ে বসতেও পারি। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনার দীর্ঘ আয়ু আমরা কামনা করছি, আপনার জীবনটা যে সার্থক হোক সেই দোয়াই করি। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি অবশ্যই দেখছেন, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।